ইফাজের দৃষ্টিতে চমক। কি বললে তুমি? কি বললাম? নিষ্পাপ স্বর তাসবিরের। ইফাজ এতটাই চমকান যে কিছুই বলতে পারছিলেন না, গলায় কথা বেঁধে যাচ্ছিল। ইটস ওকে, এত ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার কিছুই নেই। এখন আপনি সেফ, টোটালি সেফ, তাই না? বা বা টেনে টেনে সুর করে বলল তাসবির। সময় কত দ্রুত বয়ে যায়, মনে হয় এই তো সেদিনই না শীত শেষ হলো, অথচ শীতের শেষ হওয়ার আজ 5 মাস। সম্মুখে শান্ত নির্মল সমুদ্রের দিকে তাকিয়ে গভীর শ্বাস নেয় পলক। হিরে খচিত তারা ঝিকিমিকি করছে গাঢ় নীল আকাশে। বড় চাঁদ সমুদ্রের বুকে হেলে গেছে, যেন সমুদ্রের অতলে এখনই ডুবে মারবে। সমুদ্রের শো শো আওয়াজে মৃদু গর্জন তুলে তীরে আশ্রে পড়ছে। পায়ের দিকে তাকায় পলক। সফেদ ফেনারা গাঢ় হয়ে আবার মিলিয়ে নিজের অবস্থানে ফিরে যাচ্ছে। হিম বাতাসে ভেসে আসা বেলি ফুলের সুবাস, সব মিলিয়ে মনমোহনের পরিবেশ। পলক এক পা সমুদ্রের ফেনা তোলা পানিতে রাখলে অনুভব করে তার পাশে কারো উপস্থিতি। মাথা তুলে দেখল তার স্বপ্নের রমণী আনমনা হয়ে চাঁদের দিকে নিষ্পলক তাকিয়ে আছে। পলকের ঠোঁটে মৃদু হাসির রেখা দেখা দেয়। বেলি ফুলের সুবাস তাহলে ইনানের কাছ থেকেই আসছে। আর চোখে ইনানকে পর্যবেক্ষণ করে। সাদা লং গাউনে আবৃত ইনানের ছোট্ট দেহ, বাতাসে খোলা চুল এলোমেলো উড়ছে। চাহনি নির্বিকার। ইদানিং ইনানের চোখের ভাষা বোঝা দায় হয়ে পড়েছে পলকের জন্য। কেন যেন সে বুঝতেই পারছে না ইনানের মনে কি চলছে কিংবা তার আবেগ কী। পলক ঠান্ডা হাত ইনানের সরু হাতের দিকে বাড়িয়ে দিতে গিয়েও থমকে যায়। মনের মধ্যে এক অদৃশ্য শিকল তাকে অজানা বন্ধনে আবদ্ধ রাখছে। ইনানের দিকে এগোতে গিয়েও পারছে না কেন যেন। আড়ষ্ট হয়ে হাতজোড়া পকেটে পুরে নেয়। তার উচিত ইনানের পাশে থাকা এই সময়টাতে, যদিও সে জানে না ইনান ভেতর থেকে আদৌ স্বাভাবিক আছে নাকি চিৎকার করে কাঁদছে। কয়েক মাসের মধ্যেই কত ধাক্কা সামলাতে হয়েছে মেয়েটাকে। ইফাজ খান মারা গিয়েছেন। ইফাজ খানের যেই অবস্থা হয়েছিল তাতে উনি বিদায় না নিলেই বরং অবাক হতো পলক। কিছু ঘৃণ সত্যের মুখোমুখি হওয়ার পর সত্যি বলতে আগের মতো সম্মানটা ইফাজ খানের জন্য এক বিন্দুও আসেনি পলকের। মুখোশের আড়ালে থাকা জন্ত মানবকে বৃথা মান্য করে এসেছিল। এত শার্প মস্তিষ্কের অধিকারী হয়েও পলক কখনো বুঝতেই পারেনি ইফাসের খলসের আড়ালে যে কত জঘন্য একজন জানোয়ার আছে। তাসবিরের মুখ থেকেই সবটা শুনেছিল সে। বেচারা এতগুলো বছর মনের মাঝে ক্ষোভ নিয়ে বেড়ে উঠেছিল, পুষে রেখেছিল মনের অভ্যন্তরে বিধ্বংসী প্রতিশোধের আগুন। তাও কত চতুরভাবে হ্যান্ডেল করলো। একটা আঙ্গুল না তুলেও ইফাজ খানকে জখমের শাস্তি দিয়ে গেল সে। তাসবির ইফাজের অবৈধ সন্তান। তিনি ইনানের মাকে বিয়ে করার আগে তাসবিরের মায়ের সাথে প্রেম করে তাসবিরকে জন্ম দিয়েছিলেন। তাসবির ছোট থেকেই একটা অচেনা জায়গায় বড় হয়েছিল। বুঝ হওয়ার বয়স থেকে দেখল সে এমন একটা জায়গায় যেখানে তার সমান ছোট বড় অনেক ছেলে মেয়েই রয়েছে। তথাকথিত এতিমখানা নামে যে জায়গা পরিচিত। একজন স্যুটবুট পরনের ভদ্রলোক এসে তাকে প্রায়শই দেখে যেত, আদর করত, খেলনা কিনে দিত। লোকটি তাকে বলেছিল তাকে বাবা বলে ডাকতে। অবুজ তাসবির তাই ডাকত। সাথে একজন ভদ্র মহিলাও ছিল অবশ্য। লোকটি সেই মহিলাকে পরিচয় করিয়ে দিয়ে বলল, এটা তোমার মা? মা শব্দটির সাথে নতুন পরিচয় কিশোর তাসবিরের সাথে। ছোট থেকেই তার বুঝ বয়সের তুলনায় কম ছিল বিধায় তার মাথায় অনেক কিছুই ঢুকত না। কোনো ছেলে মেয়েদের মুখে কখনো মা ডাক শোনেনি, তাই সম্পূর্ণ অচেনাই ঠেকল তার কাছে। শুধু সে এটুকু জানত যাদের কেউ নেই তারাই এই আশ্রমে থাকে। তো এখন তাসবিরের মনে শুধু এই একটা প্রশ্নই ঘুরপাক খেত, তার তো বাবা আছে, মা আছে, তাহলে তাকে কেন এখানে থাকতে হয়? কিন্তু মুখ ফুটে কাউকে বলতে পারতো না। চুপচাপ উপভোগ করত নামে মাত্র বাবার আদর, কিন্তু মায়ের আদর সেটা সে কখনো পায়নি। মহিলাটি ছিল চমৎকার দেখতে, যথেষ্ট সুন্দরী। লম্বা ঘন চুল, মাথায় থাকতো সানগ্লাস। এক এক দিন এক এক সাজে দেখা যেত তাকে। আশ্রমের ছেলে মেয়েদের মাঝে গুঞ্জন ছুটত, পড়ি এসেছে। মহিলাটি তাসবিরকে কেন যেন হেলায় ফেলায় দেখত।
তাসবিরের দিকে তাকাতো যেন কোনো কুৎসিত জীবের দিকে তাকিয়ে আছেন। অন্য অন্য ছেলেমেয়েরা তার কাছে আসলে তিনি সুন্দর হেসে হেসে কথা বলতেন, অথচ তাসবিরের বেলাতেই ছিল তার নাক ছিটকানো তাকানো। মা ডাকলে সাড়াও দিতেন না তিনি। তাসবিরের যখন আরেকটু বয়স বাড়ল, একটু একটু বুঝ হলো, তখন দেখলো ওই বাবা নামের লোকটি একদম আসতেন না বললেই চলে। খুব খুব কমই আসতো। দারোয়ান কাকাকে দিয়ে, স্যারদের মোবাইল দিয়ে কত চেষ্টা করতো সে বাবাকে কল দেয়ার। শুধু ওপাশ থেকে শোনা যেত, আপনি যেই নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার কল করুন। কিন্তু কিছুক্ষণ পর কল দিয়েও একই কথা বারবার শোনা যেত। কেমন যেন কাটছিল বাবার খোঁজ ছাড়া। সেটা শুধুমাত্র তাসবিরই ভালো জানে। প্রতিদিন গেটের দিকে তাকিয়ে থাকতো, এই বুঝি তার বাবা কালো গাড়ি নিয়ে তাকে দেখতে আসবে, কিন্তু আসতো না। যখন একেবারেই আশা ছেড়ে দিল, তখন তাসবিরকে ডাকা হলো আশ্রমের হেড স্যারের রুমে। তাসবির বাবা এসেছে ভেবেই ছুটে যায়, কিন্তু গিয়ে দেখলো সেখানে শুধু ওই মহিলাটি বসে আছেন। তার পরনে ঝলমলে থ্রি পিস এবং চুলে আটকানো বড় সানগ্লাস। চেহারায় ছিল মেকআপের আস্তর। হতাশ তাসবিরকে দেখে মহিলাটি মনে হয় কিছু একটা বিড়বিড় করে বললেন। তখনই তাসবির একটা বাচ্চা মেয়ের খিলখিল হাসার শব্দ শুনতে পায়। দেখে মহিলাটির চেহারার পেছনে থেকে একটা ছোট্ট মেয়ে খেলনা তোতা পাখি হাতে বেরিয়ে আসলো। মেয়েটি দেখতে অসম্ভব সুন্দর, যেন পুতুল। গালগুলো ফুলো ফুলো, গোলাপি ঠোঁট, দুপাশে দুটি ঝুঁটি বাঁধা। তাসবিরের ইচ্ছা করলো গাল টেনে ছিঁড়ে ফেলে। মেয়েটা দেখতে একদম মহিলাটির মতো, বড় বড় চোখে তাসবিরের দিকে তাকিয়ে হাসতেছে। তাসবির জানতো না তার যে এত কিউট ছোট্ট একটা বোন আছে। মা। মুখ থেকে শব্দটি নিঃসৃত হতে না হতেই সাপটে চর পড়ল তাসবিরের গালে। একদম মা ডাকবে না আমাকে, বেয়াদব বেজন্মা। চরের তোড়ে তাসবিরের ঘাড় সামান্য হেলে গেল। আকস্মিক চর খেয়ে স্তব্ধ হয়ে গেল তাসবির। বুঝতে পারল না তার কি অপরাধ ছিল। ছোট মেয়েটা অবাক চোখে চেয়ে বলল, তুমি কি আমার ভাইয়া? মহিলাটি ধমকে উঠলেন সঙ্গে সঙ্গে। নামটা তাসবিরের স্মৃতির পাতায় অস্পষ্ট, কারণ তখন সে তার করা অপরাধ খুঁজতে ব্যস্ত ছিল। যাও, বাইরে যাও। কড়া স্বরে আদেশ করলেন মেয়েটাকে। মেয়েটা মুখ ফুলিয়ে চলে গেল বাইরে। মহিলাটি তখন হাত ভাঁজ করে তাসবিরের সামনে দাঁড়ায়। শোনো ছেলে, এতদিনে ইফাজ সামনে থাকায় তোমাকে কিছু বলতে পারিনি, কিন্তু এখন সময় এসেছে তাই বলছি। বড় হয়েছ, মাথায় ঢুকিয়ে নাও, তোমার মা বাবা কেউ নেই। ইফাজ তোমাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিল, সেই অজুহাতে তোমাকে এসে দেখে যায়, বুঝলে? সারাদিন কল করা বন্ধ করো। ইফাজ এতে বিরক্ত হয়, সাথে আমিও। একটু আদর করে দেখে একদম মাথায় চড়ে গেছো দেখছি, অসভ্য ছেলে। আরও অনেক কড়া কথা শুনিয়েছিল মহিলাটি। তাসবির খালি মাথা নিচু করে হজম করেছিল সবটা। তার কানে বাজছিল, তোমার মা বাবা কেউ নেই। তারপর থেকে তাসবির কেমন যেন হয়ে গেল। ছটফটে দুরন্ত ছেলে চুপচাপ থাকতো। ইফাজ তাকে করুণা করেছে এতদিন, ব্যাপারটা মেনে নিতে কষ্ট হতো অনেক। তারপর অনেক দিন পর তাসবির একবার গেটে বই খাতা হাতে ঢুকেছিল, আর সেই সময়ই একজন বয়স্ক মহিলা তার হাত ধরে থামায়। ভরকে যায় তাসবির, কারণ এই মহিলাকে গত কয়েকদিন গেটের কাছে ঘুরঘুর করতে দেখেছিল সে। আর তাকিয়ে থাকতো তাসবিরের দিকে অস্বাভাবিক দৃষ্টিতে। সে পাগলামি মনে করে এড়িয়ে যেত, কিন্তু আজ হঠাৎ সসেই পাগলামির খপ্পরে পড়ে ভয় পেয়ে গেল সে। মহিলার এক হাত নেই, জামা কাপড় নোংরা, চুলে জট পেকে গেছে। মহিলাটি তাসবিরকে টেনে নিয়ে যায় এক সাইডে। তাসবিরের গাল চুল এলোমেলো হাতে ছুঁয়ে ছুঁয়ে দেখে। তার মুখে তৃপ্তির হাসি। আব্বা রে, আব্বা। প্রথমবার, জীবনের প্রথমবার কারো মুখে এত স্নেহের ডাক শুনল তাসবির। কেমন আছিস আব্বা? কি করিস তুই? কোথায় ছিলে এতদিন? তাসবির বুঝতে পারে না মহিলার বলা কথার মানে, কিন্তু সে এতটা স্নেহের ডাকে মজে গিয়েছিল যে হঠাৎ তার ইচ্ছে করছিল মহিলাটিকে জড়িয়ে ধরে কান্না করতে। ইফাজ তোর কিছু করেনি তো? তোকে কোনো কষ্ট দেয়নি তো? আগন্তুকের মুখে ইফাজ খানের নাম শুনে বিস্মিত হয় সে। তার মুখ দিয়ে একটু বের হয়, কে আপনি? তারপর ঘটে যায় অনেক কিছু। তাসবির তার জীবনের কালো অধ্যায় জানতে পারে।
মহিলাটি তাসবিরের জন্মদাত্রী। মহিলাটির সাথে ইফাজের 2টা ছবি তার প্রমাণ। আরেকটা প্রমাণ ছিল মহিলার চেহারা হুবহু তাসবিরের মতো। জানতে পারে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক করে ইফাজ তার সাথে। সম্পর্কের মাঝেই একজন বড়লোক বাবার মেয়ের সাথে পরিচয় হয় ইফাজের। প্রেমে পড়ে যান আরেক মেয়ের। তাসবিরের মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে গেলেই জানতে পারে সে গর্ভবতী। ইফাজ তখন নতুন প্রেমিকার প্রেমে এতই মাতোয়ারা যে প্রাক্তনের বাচ্চাকে মেরে ফেলার হুমকি দেয়। তাসবিরের জন্মের পর তার মা তাকে এইখানেই রেখে যান। এটাও জানতে পারে ইফাজের নতুন প্রেমিকা তার সম্পর্কে জানেন এবং এতে একটু বিচলিত না, বরং ইফাজকে আদেশ করেন তাসবিরের মাকে মেরে ফেললেই তার শান্তি হবে। অন্ধ ইফাজ তাই করার জন্য হন্য হয়ে তাসবিরের মাকে মারার চেষ্টা করেন। এত অত্যাচার করেন যে এক হাত হারাতে হয় তাসবিরের মাকে। ভাগ্যক্রমে পালিয়ে নিজের জীবনটাই বাঁচাতে পারেন তিনি। তারপর তাসবিরের খোঁজ জানার পর ইফাজ প্রায়ই আশ্রমে এসে দেখে যেতেন। যদিও প্রীতি প্রেমে তার মন জেগে উঠেছিল, তবে তার মূল লক্ষ্য ছিল তাসবিরের মাকে খোঁজা। এজন্যই এখানে আসে প্রতিদিন। ভাবতেন তাসবির থেকেই তাসবিরের মায়ের খোঁজ পেতে পারেন। তাসবিরের মা শুনছেন তার সাথে সম্পর্ক ছিন্নের কয়েক বছর পর ইফাজ আর তার প্রেমিকার বিয়ে হয় এবং তাদের ঘরে ফুটফুটে মেয়েও হয়। ভেবেছিলেন এই বুঝি তার রক্ষা, কিন্তু ইফাজের বউ এতটাই হিংস্র ও ঈর্ষান্বিত ছিলেন যে তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তাসবিরের মাকে মেরে ফেলার জন্য। এতটা বছর লুকিয়েছিলেন তিনি। তাসবিরের মা কান্না করতে করতে তাসবিরের কাছে মিনতি করেন, আব্বা, তুই ওই জানোয়ারটাকে ছাড়িস না আব্বা। আমার জীবনটা নষ্ট তো করেছে, সাথে তোরটাও করছে। ওই জানোয়ার যদি আমার খোঁজ পায় তাইলে আমারে মাইরাই ফেলবো রে বাপ। আমি এখন আর মরার চিন্তা করি না। আমি জানি ওই জানোয়ার এখনও নজর রাখে তোর ওপর, যদি আমার দেখা পাওয়া যায়। কিন্তু আমার মনে হইল তোরে সত্যি কথা না বললে তুই ওই জানোয়ারে সারা জীবন ভালো মানুষই ভাইবা যাইতি। তাই আমি জীবন বাজি রাইখা আসছি তোরে বলতে, তুই অগরে সারিস না। আমারে যেই কষ্ট দিছে ওই কষ্টটা তুই ফিরাইয়া দিস। তার পরদিন তাসবির তার মাকে দেখতে পায় তাদের পাশের নদীতে ভাসমান অবস্থায়, গলায় দড়ির ছাপ। মানুষ ভাবে পাগলি নিজেই আত্মহত্যা করেছে, কিন্তু তাসবির জানে এই অবস্থা কে করতে পারে। তারপর থেকে তাসবিরের মন আক্রোশে ফুঁসতে থাকে। বাবার জন্য জমে থাকা এক বিন্দু ভালোবাসা ঘৃণায় পরিণত হয়। আশ্রম থেকে ছাড়া পাওয়ার পর ইফাজের ঠিকানা গেলেও তাদের দেখা পায় না। শুধু জানে অন্যত্র চলে গেছে তারা, নাম্বারও বদলে ফেলেছে। ব্যাস, পলক এটুকুই জানে। তাসবির এটুকুই বলেছিল। ইফাজ খানের খোঁজ পাওয়ার পরও তাসবিরকে কিচ্ছু করতে হয়নি, কারণ ততদিনে ইনান মেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত ছিল। এটাই ইফাজকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ইনানকে তাসবির বলেও দিয়েছিল সবটা প্রমাণসহ। ইনান ভেঙে পড়ে, বাবাকে দূরে ঠেলে দেয়, চোখের সামনে আসতে বারণ করে দেয় ইফাজকে। বাবার এবং মৃত মায়ের করা অপরাধ মনে দাগ কাটে গভীরভাবে। মাকে এতটা নিষ্পাপ ভেবেছিল, এতটা ভালোবেসেছিল। তার মাও তাকে কত আদর করতেন। কখনো মনেই হয়নি তার মন যে কতটা কালো। হয়তো এই পাপের শাস্তিই ছিল তার অকাল মৃত্যু। আদরের মেয়ের অবহেলা সইতে না পেরে ধীরে ধীরে স্তিমিত হয়ে যান ইফাজ। সম্পূর্ণভাবে ভেঙে পড়েন তিনি। ইনানের কাছে ক্ষমাও চান, কিন্তু মেয়ের মন গলে না। এত বড় একটা অপরাধের পর তাকে মেনে নেওয়া আসলেই সহজ নয়। 2টা মাসেই পাগলের মতো হয়ে যান ইফাজ। হাত পা নাড়াতে পারতেন না ঠিকমতো, কথা বলতে পারতেন না। হসপিটালাইজ করার পরেও তার অবস্থার অবনতি ছাড়া কিছুই হচ্ছিল না। নিজের করা পাপকর্মের জন্য সারাদিন আফসোস করতেন আর একা একা পাগলের মতো কান্না করতে থাকেন। এরপর একদিন হুট করেই স্ট্রোক করে বিদায় নেন। ইফাজের মৃত্যুর সময় তাসবির এবং ইনান দুজনেই গিয়েছিল। তাসবিরের ঠোঁটে ছিল প্রতিশোধ নিতে পারার তৃপ্তি হাসি, আর ইনানের মুখে ছিল কঠোর। শুধু তার দুচোখ বেয়ে অঝরে নোনা পানির ধারা বয়ে পড়ছিল। তারপর সবাই সবার রাস্তায়। পলক ইনানকে সুস্থ করার জন্য যা লাগে সব করে। ভালো সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হয়। এর মধ্যে তাসবির মাঝে মাঝে এসে ইনানকে দেখে যেত।
তাসবির ইনানের খরচ বহন করতে চাইলে পলক বাধা দেয়, কিন্তু তাসবিরের কথা, সে একজন ভাই হিসেবে ইনানের জন্য কিছুই করতে পারেনি, তাই অন্তত এইটুকু করে যাতে ভ্রাতৃত্বের মান রাখতে পারে। পলক তা শুনে আর বারণ করেননি। ইনানের অবস্থার উন্নতির কথা উঠলে পলক ঠিকঠাক কিছুই বলতে পারবে না। ইনানকে প্রথম প্রথম 2 রুমের বাসাতেই বন্দি রাখত তারা। কিছু মুহূর্ত পরপর ইনানের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যেত। সে জহফিলের সাথে একা একা কথা বলতো। তাকে শত বোঝানোর পরেও সে কারো কথা মাথায় নিত না। জহফিল যে নেই এটা কেউ বলতে গেলেই হিংস্র হয়ে যেত ইনান। যখন ইনানের মাঝে জহফিল চলে আসতো তখন তাকে চেয়ারে বেঁধে রাখতে হতো। জহফিল তখন পলককে আজে বাজে ভাষায় গালি দিত ইনানের কাছে আসার জন্য। তখন সেগুলো পলক রেকর্ড করে ইনান স্বাভাবিক অবস্থায় আসলে তাকে দেখাতো। জহফিলের পার্সোনালিটি যখন চলে আসতো তখন কাউসার এবং আরও 2-3 জন সাইকিয়াট্রিস্ট খুব শান্তভাবে জহফিলের সাথে কথা বলে বলে তার সাথে ভাব জমান, এবং যখন সে শান্ত হয়ে যেত তখন তারা ইনানের অবস্থা, শারীরিক এবং মানসিক অবস্থা দুটোই করুণভাবে জহফিলের কাছে বলতেন। এভাবে চললে ইনানকে সত্যি সত্যি মেন্টাল হসপিটালে ভর্তি করাতে হবে, আর এতে ইনান আরও অ্যাবনর্মাল হয়ে কখন না কখন সুইসাইড করে ফেলে। জহফিল ইনানের ব্যাপারে প্রচুর কনসার্ন। সেটাকে কাজে লাগিয়ে কাউন্সিলররা জহফিলকে বোঝাতো সে যদি তার হঠাৎ চলে আসাটা কমিয়ে দেয় এবং তার অ্যাগ্রেসিভনেস দূর করে তবে ইনানের সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তারা ইনানকে ব্রেন ওয়াশ করতে পারলেও জহফিলকে করতে অনেক বেগ পেতে হয়েছে তাদের। বর্তমানে ইনান আগের থেকে অনেকটা শান্ত এবং জহফিলের পার্সোনালিটি হুটহাট আর আসে না তার মধ্যে। দিনে একবার কিংবা 2 দিনে একবার করে আসে, নর্মাল কথাবার্তা হয় আবার চলে যায়। ইনানের চিকিৎসা খুবই সময় সাপেক্ষ ব্যাপার, তবে আশা রাখা যায় ইনান ঠিক হবে হয়তো। জেফিল, পলকের ভাবনার ইতি ঘটে। তার পাশে দাঁড়ানো ইনান বিষণ্ণ সুরে জহফিলের নাম ধরে ডেকে ওঠে। পলকের কষ্ট হয়, সত্যি অনেক কষ্ট হয়। ইনান মাঝে মাঝেই জহফিলকে ডাক দেয়। ইনানকে পাওয়ার আশায় একসময় হাল ছড়িয়ে দিয়েছিল সে, কিন্তু এখন যখন ইনানের কেউ নেই, না আছে বাবা, না আছে জহফিল, ইনানকে ভালো করে চেনার মতো তাসবির না, তাই তার ওপর ছেড়ে না দিয়ে পলক নিজেই সব ভার নিজের কাছে তুলে নেয়। এখন তো ইনানকে সে 100% পাবেই, শুধু সময়ের অপেক্ষা। পলক পকেটের মধ্যে রাখা ডায়মন্ড রিংটার দিকে তাকায়, হাতের মুঠোয় নিয়ে বিড়বিড় করে বলে, শুধু সময়ের অপেক্ষা। কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে ইনান? পলক কথা বাড়ানোর চেষ্টায় প্রশ্ন করল। ইনান দুদিকে মাথা নাড়িয়ে না সুযোগ জবাব দেয়, মুখে কিছু বলে না। হাত আড়াআড়িভাবে ভাঁজ করে ভাবলেশীন হয়ে সমুদ্র অবলোকন করছে সে। শান্ত সমুদ্র ধীরে ধীরে অশান্ত হয়ে উঠছে। নীরব ঢেউগুলো আওয়াজ তুলে হাঁটুর নিচ অবধি ধাক্কা খাচ্ছে। পলক আরও কয়েকবার চেষ্টা করল, কিন্তু জবাবে ইনানকে মাথা নাড়ানো ছাড়া আর কিছুই করাতে পারল না দেখে হতাশ হয়ে পড়ল সে। ইনানের এই নির্বিকারত্ব পলককে পীড়া দেয়। থেরাপির থেকে ব্রেইন রিফ্রেশ করার জন্য ইনানকে সমুদ্রের তীরে নিয়ে আসা, সাথে নিজের বন্ধুত্ব প্রকার করা ছিল আরেকটা উদ্দেশ্য। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। ঝুড়ি ঝুড়ি বৃষ্টি শুরু হয়েছে। সমুদ্রের অবস্থা দেখে মনে হয় না এখানে থাকা আর উচিত হবে। পলক ইনানকে চলে যাওয়ার জন্য বলার আগেই ইনান বলে ওঠে। জেফিল, পলক কিঞ্চিত বিরক্ত হয়। জেফিল নামের কেউ নেই, এটা তুমি বিশ্বাস করছো না কেন? কিছুটা কঠিন গলায় বলে ইনানের দিকে তাকায় সে। ইনান অন্যদিকে তাকিয়ে আছে এখন, অবাক চোখে। চোখের কোণে জল চিকচিক করছে। ওই তো জেফিল। তোমার ভ্রম। পলক সেই দিকে একবার তাকিয়ে নিরাশ গলায় বলল। না, একদমই না। ইনানের গলা অস্থির, ছটফটানো। ওই যে আমি জেফিলকে দেখেছি, ওই যে উনি। এই বলে ইনান ছুটতে আরম্ভ করে সমুদ্রের কিনারা ঘেঁষে। পলক পিছু পিছু ছুটে। ইনান, যেও না ইনান, ওয়েট। ইনান পলকের কথা শুনল না। বড় বড় ঢেউগুলো ভেঙ্গে পড়ছে ইনানের হাঁটুতে। ভারী বর্ষণের ধারা নেমে এসেছে ধরণীতে। সাদা গাউন ভিজে ইনানের পায়ে ব্যাঘাত সৃষ্টি করছে দৌড়ানোর জন্য, কিন্তু ইনান থেমে থাকেনি। জেফিল, জেফিল।
বলে চিৎকার করতে করতে নিজের সমস্তটা দিয়েই দৌড়াচ্ছে। পলক ইনানকে হাত ধরে হ্যাঁচকা টান দিল। হাঁপাতে হাঁপাতে বলল, পাগল হয়ে গেছো তুমি। দেখছো আকাশের অবস্থা ভালো না, তার উপর তোমার পাগলামি। চলো এক্ষুনি জেফিল। ইনান পলককে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ইনানের চুল গাল বেয়ে টুপ টুপ করে বৃষ্টির পানি পড়ছে। সে চিৎকার করে বলল, ওই যে জেফিল, আপনি দেখছেন না? উনি ডাকছেন আমায়, প্লিজ চলে যান আপনি, প্লিজ পলক। এই বলে আবার ছুটতে শুরু করলো। পলকও থেমে থাকে না, ঢেউ মারিয়ে ইনানের পিছু নেয়। ঠিক তখনই ইনান যেদিকে যাচ্ছে সেদিকেই একটা অবয়ব অস্পষ্টভাবে দেখতে পেল সে। বৃষ্টির কারণে ভালো করে বুঝতে পারল না, কিন্তু তার মনটা অস্থির হয়ে যাচ্ছে। হঠাৎ খারাপ চিন্তা আসছে। ধোঁয়াশায় তলিয়ে যাচ্ছে সে। কিছুতেই হতে পারে না, হয়তো ইনান অচেনা কোনো এক লোককে জফিল ভেবে এগিয়ে যাচ্ছে। হতেই পারে, মনে মনে স্বগোক্তি করল পলক। কিন্তু মন তার মিথ্যে আশায় পানি ফেলল। অবয়বটি সাদা কিছু একটা পরনে। অবয়বটির চেহারার গড়ন ঝাপসা হলেও পলকের মনের মধ্যে থাকা কণ্ঠ বলল, এটা তার সেই প্রতিদ্বন্দ্বী। ধরে আসা গলায় ভেঙ্গে ভেঙ্গে বলল, ইনান, আমার ভালোবাসা, যেও না আমাকে ছেড়ে। ফিরে আসো দয়া করে ইনান। অবাক হলো যখন নিজের কণ্ঠ নিজেই শুনতে পেল না। কেউ যেন গলা টিপে কণ্ঠরোধ করে রেখেছে তার। চিৎকার করে ডাকলো ইনানকে। আশ্চর্য, ইনানকে ডাকলো কিন্তু আওয়াজ বের হলো না। হাত পা চলতে চাইছে না। ছোটার গতি কমে এলো ধীরে ধীরে। পা থেমে যাচ্ছে না চাইতেই, অথচ সে চাইছে ইনানকে থামাতে, ইনানের হাত ধরে ফিরিয়ে নিয়ে যেতে। কিন্তু তার শরীর অজানা কারণে কেমন অবশ হয়ে আছে। হাঁটু ভেঙ্গে হঠাৎ বসে পড়ল। গর্জন তোলা ঢেউ আক্রমণ করছে পলককে। সে ঘোলাটে চোখে দেখল সাদা গাউন পরিহিত ইনান একটা অবয়বের দিকে ছুটে যাচ্ছে, যে হাত বাড়িয়ে ইনানকে বাহুডোরে আবদ্ধ করছে। তারপর পলকের চোখ ভিজে উঠল। পলক চোখে হাত দিল। এগুলো বৃষ্টির পানি, তাই না? নিজেকে বুঝ দিল। কিন্তু সে জানে এগুলো যে বাড়িধারা নয়, বরং অশ্রুধারা। কাঁধে কারো হাত পড়ল। পলক তাকায় না। চেনা কণ্ঠের একজন পুরুষ বলে ওঠে, আপনি অনেক করেছেন পলক, নিঃস্বার্থ ভালোবাসে গেছেন। তবে একতরফা ভালোবাসা দিয়ে আসলেই কিছু হয় না। আপনার মনে ইনান থাকলেও ইনানের মন কিন্তু অন্য কারোর দখলে। হ্যাঁ, মেনে নিন পলক, আপনার ডেস্টিনি ইনান ছিল না, আর না ইনানের আপনি। উত্তাল মেঘের গর্জন, ঢেউয়ের তাণ্ডবে ধারাময় মাতোয়ারা। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। সেই বিদ্যুৎ চমকানোর আলোয় ইনান দেখল একজোড়া ধূসর চোখ তার দিকে গভীর চাহনি মেলে তাকিয়েছে, যার অতলে ইনানের জন্য ব্যাকুলতা, এক আকাশ ভালোবাসা। ইনানের উত্তেজনা বেড়ে চলছে। ঠিকমতো দাঁড়াতে অবধিও পারছে না। দৌড়ে গিয়ে জাপটে ধরে সামনে দাঁড়ানো চওড়া বুকের লম্বা মানুষটিকে। অঝরে কান্না করতে করতে জহফুলের গলা জড়িয়ে ধরল শক্ত করে। জহফুলও পেশিবহুল বাহুর মধ্যে ইনানকে বন্দি করে নিল। ইনান মাথা তুলে জহফুলের মুখ, গলা, বুকে হাত বুলিয়ে চুমু খেতে লাগলো অস্থির হয়ে। আকুল হয়ে বলল, আপনি জেফিল তো? প্লিজ বলুন না আপনি সত্যিকারের জেফিল। আমি কল্পনা করছি না তো, তাই না? জহফিল ইনানের হাত নিয়ে নিজের গালে রাখে। প্রায় বহুমাস পর ইনানের কর্ণকুহরে তার স্বপ্ন পুরুষের ভরাট হাসকি কণ্ঠস্বর মধুর মতো প্রবেশ করে। বাটারফ্লাই। ইনান নিশ্চল হয়ে যায় যেন, শরীরের ভার ছেড়ে দেয়। চোখ আবারও টলমল করে ওঠে। জহফিল ইনানের কোমর তুলে নিজের সাথে মিশিয়ে ধরল এক হাতে, আর এক হাত ইনানের গলার পেছনে নিয়ে কোমলভাবে ধরল। জহফিলের চুলগুলো ভিজে কপালের সাথে লেপ্টে আছে। ইনানের কপালে গভীর চুমু খায় জহফিল। চোখ বন্ধ করে নেয় ইনান। সে নিজেকে বিশ্বাস করাতে পারছে না। তার এতদিনের কল্পনা যে আসলেই বাস্তবে রূপ নেবে তার ধারণাতেই ছিল না। আচ্ছা, তার হ্যালুসিনেশন হচ্ছে না তো? নিজের সাথে একা একা কথা বলছে না তো? জহফিলের গালে থাকা দুর্বল হাত নিয়ে জহফিলের ঠোঁটে রাখলো। থেমে থেমে বলল, আপনি আমার ভ্রম। আমি কল্পনা করছি আপনাকে আমার পার্সোনালিটির মধ্যে। আর কিছু বলার আগেই ইনানের পেলব ঠোঁট দখল করে নিল জহফিল, উগ্র কিন্তু কোমলভাবে। ইনান থামায় না জহফিলকে। হোক না কল্পনা, সে এই মুহূর্তটা হারাতে চায় না। পরে যদি জহফিল আর না আসে। জহফিলের স্পর্শ গাঢ়ভাবে রূপ নিচ্ছে।
ছন্নছড়া হয়ে যাচ্ছে সে। বৃষ্টি ও জয়ফুলের গাঢ় চুম্বনের কারণে ইনানের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে জয়ফুলের বুকে হাত রেখে ছুটতে চাইলে জয়ফুল হাত মুড়ে পেছনে চেপে ধরে। ইনানের নিঃশ্বাস নেওয়ার জন্য মিনি সেকেন্ড সময় দিয়ে সাথে সাথেই আবার ইনানের ওষ্ঠধর আয়ত্ত করে নেয় সে। বহু সময় পর ইনানকে ছাড়ল সে। ইনান বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছিল, কিন্তু জয়ফুলকে কিচ্ছুটি বলল না। তার চোখে মুখে তৃপ্তির ঝলক। জয়ফুল তার কল্পনা না, সত্যি। জয়ফুল তাহলে সত্যি তার চোখের সামনে। খুশিতে ঝলমল করে ওঠে তার চেহারা। জয়ফুল এতদিন কোথায় ছিল, কি হয়েছিল, কিচ্ছু জানতে চায় না সে। সে শুধু এই মুহূর্তটাকে স্বর্গীয় করে রাখতে চায়। জয়ফুল ইনানের কপালে কপাল ঠেকায়। ঠিক কতটা দিন পর সে বাটারফ্লাইকে দেখছে। 253 দিন 18 ঘন্টা 20 মিনিট। যে জয়ফুল একটা সেকেন্ড তার বাটারফ্লাইকে ছাড়া থাকতে পারতো না, এতদিন তাকে তার অসাবধানতার কারণে দূরে থাকতে হয়েছে। মন মোচড় দিয়ে উঠল। সে যদি সেদিন বাটারফ্লাইকে নিয়ে না বের হতো তাহলে এসব দিন দেখা লাগতো না। তার প্রিয় একটা জায়গায় বাটারফ্লাইয়ের সাথে সময় কাটানোর জন্য সেদিনই কেন বেছে নিতে হয়েছিল তাকে? সেই দিনই কেন তাকে ডেটে যেতে হয়েছিল, যার ফলাফল সাদা বিছানায় ক্যানোলা হাতে কাতরাতে কাতরাতে দিন পার করতে হচ্ছিল? শরীরের ব্যথায় না, মনের ব্যথায়। তাহার সহজ সরল বাটারফ্লাই একা একা কিভাবে ভুতুরে অট্রলিকায় থাকছে, রাতে কিভাবে ঘুমাচ্ছে, এসব ভেবে ভেবে তার শরীরের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। যখন জানলো ইনান জয়ফুলকে কল্পনা করে দিন কাটাচ্ছে, তখন জয়ফুলের খরা হৃদয়ে যেন এক পশলা বৃষ্টি নামল। ইনান জয়ফুলকে কল্পনা করেছে, তার মানে ইনানের ভালোবাসা উদ্ভ্রান্তের পর্যায়ে চলে গেছে। সে যেমনভাবে ইনানকে ভালোবাসে ঠিক তেমনভাবে তাকেও ভালোবাসে। এই একটা ক্ষীণ আশা জয়ফুলের মনে ছিল। প্রতিদিন ঘুম থেকে উঠে ইনানের মুখশ্রীতে অপলক দৃষ্টিতে তাকিয়ে শুধু ভাবত, আসলেই কি মন প্রাণ দিয়ে ইনান তাকে ভালোবাসবে? বেসেছে, তাও হিতাহিত জ্ঞান হারিয়ে পাগলের মতো। জয়ফুল যতটা না খুশি ছিল ততটাই বিষণ্ণ ছিল তার হৃদয়। এক আকাশ পরিমাণ ভালোবাসার সাক্ষী থাকতে না পারাটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল পুরোটা সময়। ঠিকমতো খাওয়া, ঘুম কিচ্ছু হতো না। আর সেটাই তার আরও একটা ভুল ছিল, যার কারণে অসুস্থ হয়ে আরও বেশি দিন ডাক্তারদের আন্ডারে থাকতে হয়েছিল। চোখ বন্ধ করলেই ইনানের চেহারা ভেসে উঠত। চাতক পাখির মতো অপেক্ষা করে দিন গুনত। কতটা হিংস্র হয়ে গিয়েছিল সে এই কয় মাসে। আরও হিংস্র বানিয়েছিল যখন শরতের করা কাজগুলো শুনল। নিজেকে কাপুরুষ এবং অপদার্থ মনে হতে থাকলো। তারপর মন শীতল করা খবরটা কানে এলো, ইনান শরৎকে মেরে ফেলেছে, কুপিয়েছে ছিন্ন ভিন্ন করে। এই না হলে বাঘের বউ, তার শান্তশিষ্ট বাটারফ্লাইয়ের অশান্ত রূপ। জয়ফুল কাতর গলায় বলল, ইট ওয়াজ সো টাফ বাটারফ্লাই। তোমাকে ছাড়া থাকা যেন মৃত্যু সম ছিল। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমি যে কত ছটফট করেছে, কবে তোমাকে চোখে দেখতে পাবো। ইউ হ্যাভ নো আইডিয়া বাটারফ্লাই। আই ওয়াজ সো ম্যাড এট মি। আপনিও জানেন না জেফিল, আমিও যে পাগল হয়ে গিয়েছিলাম যখন সবাই বলেছিল আপনি নেই। আমার যে কি করতে ইচ্ছে করছিল সবাইকে মেরে দিতে। আপনাকে আমি এতটাই কল্পনা করতাম যে আমার পার্সোনালিটি ডিসঅর্ডার হয়েছিল। আই নো বেবি গার্ল, সব জানি। এসব নিয়ে চিন্তা করবে না আর। এসব পাস্ট, বর্তমানে এবং ভবিষ্যৎ নিয়ে ভাববে। ইনান আশ্চর্যজনিত হয়ে বলল, আপনি জানেন, তার মানে কি আপনি সব সময় আমার কাছেই ছিলেন, লুকিয়ে? দুর্ভাগ্যবশত আমি যদি তোমার কাছে থাকতাম তাহলে লুকিয়ে থাকতাম না। ওই শরতের মতো জানোয়ার তোমার কাছে আসার আগে রাস্তায় ওর লাশ কড়াগড়ি খেতাম। বাট আমার ব্যর্থতা, আমি ওই বাস্টার্ডকে নিজ হাতে মারতে পারিনি। জয়ফুলের কণ্ঠে আগুন ঝরে পড়ছে, চোখে ধিক ধিক করছে আগুনের হালকা। নিজেকে ধাতস্থ করে বড় শ্বাস নিয়ে বলল, তোমার থেকে দূরে থাকলে তোমার প্রতিদিনের আপডেট আমার কাছে চলে যেত। ইনান আর প্রশ্ন করল না, শুধু ব্যস্ত হয়ে বলল, জেফিল, আপনি আমাকে ছেড়ে আর কোথাও যাবেন না তো, তাই না? ইনানের চোখের পানি মুছে দিয়ে ইনানের লাল হয়ে ফুলে থাকা ঠোঁটে ছোট্ট চুমু খেল। নেভার এভার, ইউর মাইন। আমি আমার জিনিসকে কখনো হাতছাড়া করি না। আমার অসতর্কতার কারণেই তোমাকে দূরে থাকতে হয়েছে।
আমার হাতছাড়া হয়ে গেছিল তুমি, তার জন্য আই এম রিয়েলি সরি। কিন্তু আর না, তুমি আমার চোখের আড়ালে যাতে না যেতে পারো তার সব ব্যবস্থা আমি করে রাখবো, আই প্রমিস। ইনান হেসে জোফিলের গালে চুমু খায়, বুকে মাথা রেখে বলল, আমি তো যাব না আপনার চোখের সামনে থেকে। আপনিও গেলে খবর করে ছাড়বো। যেখানে যাবেন আমাকে নিয়ে যাবেন, ঘরের বাইরে গেলেও। বোঝা গেছে? ইনানের হাতের উল্টো পিঠে কিস করে মাথা নিচু করে কর্নিশ করার ভঙ্গিতে বলল, ইয়োর ওয়ার্ড ইজ মাই কমান্ড, প্রিন্সেস। ইনানকে কোলে তুলে নেয় সে। লাজ রাঙ্গা বাটারফ্লাইকে সে আর ছাড়ছে না। ইনানকে বুকে নিয়ে ঘুমানো হয় না অনেক দিন। ইনানকে রান্না করিয়ে নিজ হাতে খাওয়ানো হয়নি অনেক দিন। ইনানকে শাসন করা ভালোবাসা হয়নি আজ অনেক অনেক দিন। নির্ধারিত রিসর্টে গিয়ে ইনানকে তার রুমে নিয়ে এলো। ইনানের মনে প্রশ্ন অনেক, কিন্তু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না কিছুই। রুমটা খুব সুন্দর করে ডেকোরেশন করা, সোনালি রঙের মৃদু আলোয় আলোকিত। ফ্লোর আর বিছানায় গোলাপের পাপড়ি, মিষ্টি সুবাসে মম করছে চারদিক। সাথে বাইরের হিম বাতাস এবং বজ্রপাতের গগন বিদারী আওয়াজ। কাক ভেজা ইনানকে বিছানায় সামনে দাঁড় করিয়ে দেয়। সাদা গাউন ভেদ করে ইনানের ধনুকের মতো বাঁকানো দেহের প্রতিটি ভাঁজ স্পষ্ট হয়ে গিয়েছিল। এত মোহনীয় লাগছিল ইনানকে, জহফিল চোখ সরাতেই পারছিল না। তার চোখের সামনে স্বর্গ থেকে নেমে আসা পরী, সদ্য প্রস্ফুটিত গোলাপের পাপড়ির ন্যায় লাগছিল ইনানকে। মাতাল হয়ে যাচ্ছিল সে। ইনানের বড় আয়নার সামনে তার পিছনে দাঁড়ানো জহফিল। আয়নায় নিজের আবেদনময়ী প্রতিবিম্ব দেখে এত লজ্জা পেল যে সঙ্গে সঙ্গে তার গাল এবং কান লাল হয়ে গেল। কান দিয়ে উষ্ণ ধোঁয়া বেরোতে আরম্ভ করল। জহফিলের প্রগাঢ় চাহনি ইনানের হৃদয় কাঁপিয়ে দিচ্ছে যেন। লালিমা আভায় নিমজ্জিত ইনানকে দেখতে দেখতে ইনানের ঘাড়ের চুল সরিয়ে ঠোঁট বসায় সেখানে। ঠোঁট না সরিয়েই মোহিত কণ্ঠে বলল, তুমি এত সুন্দর কেন বাটারফ্লাই? কারণ আপনার অন্তর্দৃষ্টি সুন্দর। আমার অন্তর্দৃষ্টি কলুষিত ছিল, তুমি এসে কালো মেঘ দূর করেছ। জেফিল, চলুন না কোথাও হারিয়ে যাই আমরা। কোথায়? যেদিকে চোখ যায়, যেদিকে আমাদের চেনা পরিচিত কেউ নেই। জহফিল দুষ্টু হেসে বলল, আমি আশা করছিলাম তুমি বলবে আমার মাঝে হারিয়ে যেতে। কোনই দিয়ে জহফিলের পেটে হালকা করে মারে ইনান। লজ্জা লুকানোর চেষ্টা করে বলে, আপনি এখনো সেই দুষ্টুই রয়ে গেছেন। সারা জীবনে থাকবো তোমার জন্য। একটা প্রশ্ন জেফিল, আমি আপনার আর্ট রুমের ড্রয়ারে একটা ডায়েরি পেয়েছিলাম সবুজ রঙের। জহফিলের হাস্যোজ্জ্বল মুখে গাম্ভীর্য নেমে আসে। রাশভরি গলায় বলে, তুমি বলেছিলে? না, চাবি পাইনি। কি নিয়ে লেখা ছিল? জহফিল চুপ থাকে। বলুন না জেফিল প্লিজ, কারণ আমার কল্পনার জেফিল কিন্তু ডায়েরি সম্পর্কে কিছু জানে না। আপনি যদি আমার জবাব না দেন তাহলে বিশ্বাস করতে হবে আপনি আমার ভ্রম। ওয়েল, ওটা আসলে কিছু বাজে কথা লেখা ছিল। কি নিয়ে? মার্ডার। ইনান বিষম খায়। জহফিল মুখ দুহাতের আঁজলায় নিয়ে বলে, বাটারফ্লাই, আমি তোমাকে নিয়ে অনেক টেনশনে থাকি সবসময়। বিয়ের আগে যখন তোমাকে দেখেছিলাম আমি ভেবেছিলাম আমার পথে অনেক বাধা আসবে তোমাকে নিচের করে নিতে। আমি এতটাই ক্রেজি ছিলাম যে আমি ভেবেছি তোমাকে পেতে হলে আমার হাত রক্তাক্ত করতে হবে। মানুষকে মারার জন্য বিভিন্ন পদ্ধতি মাথায় ঘুরত। প্রতিদিন নতুন নতুন আইডিয়া আসতো আর লিখে ফেলতাম ডায়েরিতে কিভাবে একটা মানুষকে সর্বোচ্চ কষ্ট দিয়ে মারা যায়। আর পদ্ধতি, গুম করার পদ্ধতি, ইভেন অনেক সরঞ্জামের লিস্টও করে রেখেছিলাম। ওইসব লেখেছিল ওই ডায়েরিতে। তুমি তুমি আমাকে ভুল বলছো না প্লিজ। তুমি তুমি আমাকে ভুল বলছো না প্লিজ। ইনান ঠোঁট চেপে হেসে বলল, আপনি পাগল? এই পাগলামো শুধু আমার জন্যই যেন থাকে, অন্য কারো জন্যই হলে না। আপনার পদ্ধতিতে আপনাকেই মেরে গুম করে দেব আমি। ইনানকে সহজ হতে দেখে জহফিল বাঁকা হেসে বলে, আমার মার্টার তুমি হলে আমি হাসি মুখে তোমার ভিকটিম হব। ইনান পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে নিজ উদ্যোগে জহফিলের ঠান্ডা অধর নিজের মাঝে নিয়ে নিল। জহফিল যতটা উগ্র হয়েছিল তার থেকেও দ্বিগুণ উগ্র হলো ইনান। আগ্রাসী হয়ে জহফিলকে কামড়ে দিতে থাকলো। জহফিল ইনানের কমর তুলে উঁচু করে নিল যাতে ইনান সহজেই তার কাজ করতে পারে। ইনানের হিংস্র আদর শেষে জহফিল ইনানকে নিয়ে বিছানায় বসে। ইনানের হাতার লেস কাঁধে তুলে খুলতে খুলতে ঘোর লাগা গলায় বলল,
You're the best thing that ever happened to me, Butterfly. And our night has just begun. Every moment, every touch is mine to possess. And I will protect what's mine. I promise. বাইরে বৃষ্টির ঝমঝম এবং উড়ে যাওয়া পর্দার আড়ালে দুই মানবীর একে অপরের মাঝে গভীরভাবে ডুবে যাওয়া ভালোবাসার বর্ষণ। তীক্ষ্ণ শব্দে ইনানের ঘুম ভেঙে যায়। আড়মোড়া ভেঙে জয়ফুলের পাশে হাত রাখতেই দেখে জয়ফুল নেই। চমকে উঠে চাদর গায়ে জড়িয়ে বসে পড়ে ইনান। জয়ফুল কোথায়? নিঃশ্বাস দ্রুততর হয় তার। গতরাতের ভালোবাসাবাসী এতটাই জীবন্ত ছিল যে জয়ফুল বাস্তবে আছে তা বিশ্বাস করেই ফেলেছিল। না, খারাপ চিন্তা মাথায় আনবে না। ইনান নিজেকে শান্ত করল। জয়ফুল যদি কল্পনায় হতো তাহলে ওর প্রশ্নের উত্তর কখনোই দিতে পারত না। বাস্তবে জয়ফুল। আবারও আওয়াজ হয়। ইনান খাট থেকে নেমে দেখল শার্ট নিচে পড়ে আছে। বুকে হাত দিয়ে স্বস্তির শ্বাস ফেলে। জয়ফুলের শার্ট এটা। তাহলে গত রাত কোনো কল্পনা ছিল না, সত্যি সত্যি জয়ফুল এসেছে। জয়ফুলের শার্ট পরে রুমের বাইরে মাথা বের করে উকি দেয়। দেখে শরীরে তাসবির চিটপটাং হয়ে পড়ে আছে। তার ঠোঁটে আর কপালে ফেটে রক্ত বের হচ্ছে। আর জয়ফুল তার সামনে দাঁড়িয়ে ফুঁসছে। ইনান রুম থেকে বেরিয়ে দু হাতে মুখ চেপে ধরে শব্দ করে ওঠে। ও মাই গড! জয়ফুল ঘাড় ঘুরিয়ে তাকায়। জয়ফুলের শার্ট পরার কারণে ইনানের ফর্সা পা উন্মুক্ত হয়ে আছে। বুকের কাছের বোতামও খোলা। তা দেখে অগ্নিমূর্তি ধারণ করে জয়ফুল। চোখ গরম করে ইনানের দিকে তাকায়। জয়ফুলের চোখ রাঙ্গানি দেখে আত্মা এইটুকুনি হয়ে যায় ইনানের। জয়ফুলের চোখের ভাষা বুঝতে পেরে নিজের দিকে তাকায় আর সাথে সাথে রুমে ঢুকে যায়। সাদা গাউন শুকিয়ে গিয়েছিল, সেটা পরেই বের হয়ে যায় সে। তাজবীর ভাই, আপনি এখানে কি করছেন? তাসবির তার আঘাত লাগা চোয়ালে হাত বুলিয়ে ব্যথাতুর গলায় বলে। দেখছো না দুলাভাইয়ের আদর খাচ্ছি। বলতে না বলতেই আরেকটা খুশি এসে লাগলো তাসবিরের বুকে। ইনান হতভম্ব। হঠাৎ তাসবির এখানে কেন? আর জয়ফুলই বা তাকে মারছে কেন? তোর জন্য সব হয়েছে শালা। তোর কারণে আমার বাটারফ্লাই থেকে দূরে থাকতে হয়েছে। তোকে তো আমি। এই বলে জয়ফুল উদ্যত হলো আরও মারার জন্য। তাসবির নিজেকে দুই হাতে আড়াল করে বলল, আস্তে আস্তে দুলাভাই, আর না, দোহাই লাগে। ইনান, তুমি ওইখানে দাঁড়িয়ে মজা না নিয়ে এখানে এসো, থামো। আরও একটা ঘুষি তাসবিরের পেটে। তাসবিরের কলার চেপে ধরে উঠিয়ে গজরাতে গজরাতে বলল, আমার ওয়াইফকে একদম আদেশ করবি না। ওর সাথে গলা উঁচিয়ে কথা বললে গলার রগ টেনে ছিঁড়ে ফেলবে একদম। তাসবির করুণ গলায় বলল। সরি ইনান, বোন আমার, ভাইকে দয়া করে বাঁচাও। ইনান এসে জয়ফুলের হাত থেকে তাসবিরকে ছাড়ালো। আশ্চর্য মানুষ তো আপনারা। ছোট বাচ্চারা মনে হয় যেন মারামারি লেগেছে। কি একটা অবস্থা! আপনি ভেতরে চলুন তো। ইনান জয়ফুলকে টেনে ভেতরে নিয়ে আসে। তাসবির পা টেনে টেনে রুমে চলে আসলে জয়ফুল ওর বুকে হাত দিয়ে ধাক্কা মেরে দরজা থেকে বের করে দেয়। যখন বলবো তখন আসবি। বাইরে দাঁড়িয়ে থাক শালা। গালি দিচ্ছেন কেন? গালি দিলাম কোথায়? আমার ওয়াইফের ভাই তো শালাই লাগবে। জয়ফুল চোখ ঘুরিয়ে রুমে দরজা ঠাস করে মুখের ওপর বন্ধ করে দেয়। দুজনে মিলে খাট গুছিয়ে নিচের ফুলগুলো ঝাড়ু দিয়ে রুমটাকে পরিপাটি করে তারপর তাসবিরকে ভেতরে ডাকে। তাসবির সোফায় বসে কাতরাচ্ছে খালি। ইনান এইড নিয়ে এসে ওর পাশে বসতেই জয়ফুল ধমকে ওঠে। তুমি সরো, ও নিজে লাগাতে পারবে। তাসবির মুখ গোমরা করে বলে, যাও ইনান, পরে দেখা যাবে আবারও আমাকে মারবে। এই বলে নিজেই নিজের ক্ষত জায়গায় মলম লাগাতে শুরু করলো। এবার বলুন কি হয়েছে আপনাদের মাঝে? তাসবির টেবিলের ওপর থেকে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে পান করে শার্টের হাতা দিয়ে মুখ মুছতে মুছতে বলে, অ্যাক্সিডেন্টের পর জেহভিলের কি হয়েছিল ও তোমাকে বলেছে? জানতে চাইনি এখনো। আচ্ছা, আমি এই জন্যই এসেছিলাম ক্লারিফাই করতে। জেহভিল তো খালি নিজের কথাই বলবে আমাকে বাদ দিয়ে, তাই আমি নিজে এসেছি। জয়ফুল ঘাড়ে পাশ ওপাশ করে অবহেলার স্বরে বলে। নিজের কথা বলি বিদায় হয় শালা। এই বলে সে গোসলে ঢুকে যায়। তাসবির ইনানের দিকে ফিরে গভীর শ্বাস নিয়ে শুরু করলো কথা। তোমরা যেদিন গিয়েছিলে ঘুরতে, ওই দিন আমি আমার কাজে বের হয়েছিলাম। ও, তার আগে একটা কথা বলি, জেহভিলকে কিন্তু আমি দেখতে পারতাম না। তার কারণ ছিল ও আর আমি একই আশ্রমে বড় হই। যদিও আমি বড় হওয়ার পর একটা ফ্যামিলিতে চলে যাই, আর ও একা। আশ্রমে যা হয় আর কি, আমাদের মাঝে ফাইট হয়েছিল।
ফর ইউর ইনফরমেশন, মারামারি জেওফিলি শুরু করেছিল তুচ্ছ কারণে। তখন বাবা আমাকে ভালোবাসতো সেটা দেখে মনে হয় ও হিংসা হয়েছিল। এই জন্য ওকে একাডেমিতে আমার স্যার হিসেবে দেখতে পারতাম না। তার উপর অপমান তো করতোই। তাই আমাদের সাপে নেওয়ালে সম্পর্ক ছিল। তো যাই হোক, সেদিন আমাদের কার ক্রাশ হয়েছিল যে রাস্তায়, ওই রাস্তার নিচের রাস্তায় ছিলাম আমি। নির্জন এলাকা, পাহাড়ি রাস্তা, তার উপর পাশে নদী। একটু কেয়ারলেস হলেই শেষ। সেটাই হয়েছিল তোমাদের ক্ষেত্রে। আমি যখন গাড়ি চালিয়ে যাচ্ছিলাম তখন দেখি দুইটা গাড়ি বাঁধের কিনারে হেলে পড়ছিল। দেখে মনে হচ্ছিল একটু আগেই অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার সাথে কেউ ছিল না, না ছিল মোবাইল। আমি গিয়ে দেখি একটা গাড়িতে জেওফিল আর আরেকটায় আরেকজন ড্রাইভার রক্তাক্ত অবস্থায়। জানো, আমি আমার লাইফ রিস্কে নিয়ে ওদের উদ্ধার করি। জেওফিলকে যখন গাড়ি থেকে বের করছিলাম, সাথে সাথে ওর গাড়ি নদীতে পড়ে যায়, আর ওই ড্রাইভারটাও কিছুক্ষণ পর পড়ে যায়। ওনাকে বের করার পর আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে কাছেই আমার এক ফ্রেন্ডের হসপিটালে যাই। লং স্টোরি শর্ট, জেওফিলের স্পাইনাল কর্ড, পা আর একটা হাত ইনজুরি হয়েছিল, আর ওই ড্রাইভার লোকটার ছিল ট্রমাটিক ব্রেন ইনজুর। আমি ভেবেছিলাম পুলিশকে ফোন দিয়ে তাদের হাতে ছেড়ে দেব। তো জেওফিলের মোবাইল যখন নিলাম, ওর ফোনের পাসওয়ার্ড জানতাম না। তোমার নাম দিলাম, হয়নি। পরে বাটারফ্লাই লিখেছি আর হয়েছে। আমি কি মনে করে যেন ওর অ্যালবামে গেলাম, মূলত এমন কিছু খুঁজে বের করতে যাতে জেওফিলকে ব্ল্যাকমেল করে অপমান করা যায়। ওইখানে একটা অ্যালবাম চোখে পড়লো, যেটা ছিল তোমার বাবার আর তোমার একত্রে একটা ছবি। আই ওয়াজ সো শকড ইফাজ খানকে দেখে। আমি তোমার আইডিতে ঢুকলাম, দেখলাম বাবার সাথে অনেক ছবি। আই কান্ট বিলিভ যে তুমি ইফাজ খানের মেয়ে ছিলে। ইফাজ খান, যাকে আমি এতটা বছর খুঁজেছিলাম। তুমি জানো কারণটা? আমার ইচ্ছে ছিল না জেওফিলের সাথে নিজেকে জড়ানোর, কিন্তু ইফাজ খানকে শাস্তি দেওয়ার প্রতিশোধে অন্ধ হয়ে গিয়েছিলাম যে তোমাকে দাবার কুটি হিসেবে ইউজ করতে হয়েছে আমার। জেওফিল কোমায় ছিল প্রথম কয়েক সপ্তাহ। আমি পুলিশকে খবর দেওয়া অফ রাখলাম। জেওফিলের উপর থেকে রাগ ঝরে গেল। হয়তো তোমার ভালো থাকার খুঁটি হিসেবে ওর ওপর রাগ দেখাতে পারিনি, তবে ও যে লেভেলের সাইকোরে ভাই, আমি খালি দোয়া করতাম তুমি যাতে ওর থেকে দূরে চলে যাও। কিন্তু পরে দেখি তুমিও আরেক সাইকো। তাই আমি আর মাঝে বাধা হয়ে কি করব? দুই পাগলে সংসার করলে যদি সুখী হয় তাহলে আমি বাধা দেওয়ার কে? আর ওই ড্রাইভারকে তার ফ্যামিলির হাতে বুঝিয়ে দিলাম। মাঝে মাঝে তোমার খোঁজও নিতাম। তোমার মা মারা গিয়েছিল, আমার ইচ্ছা ছিল নিজ হাতে ওনাকে মারার। আফসোস, পারিনি। সত্যি বলতে কি, তোমাকে ইউজ করার জন্য আমার কষ্টই লাগছিল, কিন্তু মায়ের মৃত্যুর প্রতিশোধ আরও বড় একটা দায়িত্ব ছিল। ততদিনে জানলাম তুমি নাকি অসুস্থ হয়ে গেছো জেওফিলকে না পেয়ে। তোমার বাবার অবস্থা দেখতাম, টেনশনে খারাপ হয়ে গিয়েছিল। ভালোই লাগতো আমার। তখন আরও ছক কষলাম। জেওফিলের সুস্থ হতে অনেক দেরি লাগতো, লং টার্ম ইফেক্ট। তাই আমি ওকে এখানে রেখেই তোমাকে দিয়েই তোমার বাবার শাস্তি দিতে চেয়েছি। জেওফিলের জ্ঞান ফিরলেও ওর হাফ বডি প্যারালাইসিস ছিল। ও সারাদিন তোমার নাম জপত, তোমাকে দেখতে চাইতো, আর আমাকে গালিগালাজ দেওয়া তো আছেই। কেন আমি যে তোমার কাছে ওকে যেতে দিচ্ছি না, ব্লা ব্লা ব্লা। আমি তোমার ব্যাপারটা নিজের মধ্যেই রাখতে চেয়েছিলাম, কিন্তু ও এতটা হিংস্র হয়ে গিয়েছিল যে বাধ্য হয়ে আমাকে বলতে হয়েছিল। তবে তোমার অসুস্থতার কথা প্রথমে চেপে গিয়েছি। ইফাজ খানের কুকর্মের কথা বলেছি। জেওফিল ইফাজ খানকেও দেখতে পারতো না। আমাদের দুজনের পথের কাটা ছিল উনি। সো ও কনফিডেন্স হলো। ওর বুদ্ধিতে আমি তোমার পাশের বাসায় উঠলাম। জেওফিলের টাকা দিয়ে কিনেছিলাম। প্রতিটা দিনের আপডেট চলে যেত ওর কাছে। যখন তোমার অসুস্থতার কথা শুনলো, ও তো পারে না আমাকে মেরে ফেলতে। তুমি অসুস্থ আর ওকে কেন তোমার থেকে দূরে রেখেছি তাই দেখলে না। তাই এতদিনের রাগ এখনো আমার উপর নিল। ওর হাতে পায়ে পড়ে আমি বুঝিয়েছি ওকে। ওর অসুস্থতাও আরেকটা কারণ ছিল ওকে শিফট না করার। তবে কি জানো, তোমার ওই একা একা নাচ, কথা বলা এসব দেখে কিন্তু খুশি হতো শরৎকে তুমি মেরেছ। ওটার জন্য তোমাকে কত প্রশংসা করেছে ও। ও হ্যাঁ, তোমার বাবা কিন্তু জেওফিলের খোঁজ নেয়নি। বলতে গেলে শুধু এটুকু খোঁজ নিয়েছেন যে গাড়ি নদীতে পড়ে গেছে। মারা গেছে নাকি তার কোনো খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করেননি। আমি তোমার কাছের ফ্রেন্ডদের কাছে তোমার খোঁজ নিতে চেয়েছি, বাট ওরা এত স্বার্থপর। ওরা তোমার নাম শুনলেই বলতো যে আমাদের খোঁজ নেয় না, তাদের খোঁজ আমরাও নেই না। তোমার সিচুয়েশন বুঝলই না, শুধু জানতো
তুমি অসুস্থ আর জেহফিল মারা গেছে, আর ওদের ফ্রেন্ডশিপটা টিকে নেই, সবাই আলাদা হয়ে গেছে। জেহফিল যখন সুস্থ হলো, ইফাজ খান ততদিনে মাটির নিচে। তারপর আর কি, নিয়ে আসলাম ওকে। অ্যান্ড লাস্টলি আই এম সো সরি ইনান, আমার স্বার্থের কারণেই তোমার আলাদা থাকতে হয়েছে। তাই আমার মনে হয় আমি আরও মার খাওয়ার ডিজার্ভ করি। বাকিটা একাডেমিতে। জওফিল বেরিয়ে বলল। আলমারি থেকে চেক বের করে 2টা চেক ছিঁড়ে তাজবীরের পকেটে গুজে দিল। একটা তোর, এটা আমার এবং এনারের পেছনে যত খরচ হয়েছিল তার দ্বিগুণ দিয়ে দিয়েছে। আর বাইরে থেকে ঝটপট বেরিয়ে যাবে। ওটা বাটারফ্লাই রেস্ট হাউস বানাবো। আরেকটা ওই পাখির পালকের, ওকে দিয়ে দিস। আর ওয়ার্ন করে দিস ও যাতে আমার চোখের সামনে আর না আসে। আসলে যাতে কাফনের কাপড় নিয়ে আসে সাথে। আসবে না বেচারা, যে বড় ছেঁকা খেয়েছে, মনে হয় না এই জীবনে আর প্রেম ভালোবাসার দিকে যাবে। হু কেয়ার্স। তো আর কি, তাজবীর উঠে দাঁড়ায়। দেখা হবে ইনান, গেলাম, বাই বাই। আজকে বৃষ্টি নেই, কিন্তু বাতাস অনেক। জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে পরিবেশ। জোনাকি পোকারা টিমটিমে আলো জ্বালিয়ে আপন মনে উড়ে বেড়াচ্ছে। চাঁদের আলোয় ঝলমল করা বারান্দার কাউচে জওফিল বসে আছে। তার বুকে হেলান দিয়ে ইনান তার কমলে বসে আছে। দুজনের শরীরে চাদর মোড়ানো। তাদের পাশেই জানালার সাথে লাগোয়া বড় আয়না। সেখানে এক অপরকে পলকহীন দেখছে তারা। মনে আছে বাটারফ্লাই, বাকি একটা শর্তের কথা? নীরবতা ভাঙল জেহফিল। ইনান মনে করার চেষ্টা করলো। মনে পড়তেই মাথা ওপর নিচ করে। জেহফিল ইনানের ঘাড়ে কামড় দিল। শিউরে ওঠে ইনান। কামড়ের জায়গায় চুমু দিয়ে বলল। একবার না বলেছে মুখে বলতে, ভুলে যাও কেন? ইনান সঙ্গে সঙ্গে মুখে বলল। হ্যাঁ, মনে আছে। গুড গার্ল। ইনান এক্সাইটেড অনেক, উত্তেজনায় থরথর করে কাঁপছে। আগের জেহফিল, সেই আগের জেহফিল, করা শাসন, আদেশ, এগুলো সে মিস করছে। এখন আর এসব আগের মতো বিরক্ত লাগে না, বরং ইচ্ছে করছে এসব বারবার শুনতে। ইনানের চোখে চোখ রেখে জিজ্ঞেস করল। শুনতে চাও না? কি শর্ত? চাই। কি মনে হয়, সহজ নাকি কঠিন? সহজ। সহজ। জেহফিল ভ্রু নাচায়। আপনি যেই শর্তই দেন না কেন, আমি জানি আমার কষ্ট হবে, এমন কিছুই করবেন না আপনি। ইনানের কণ্ঠে আত্মবিশ্বাস টের পেয়ে জেহফিল মৃদু হাসে। অবশেষে তার বাটারফ্লাই তার মতো হয়েছে। যদি বলি আমার হাতের সাথে হাত বেঁধে রাখতে চাই সবসময়? রাজি। যদি বলি ঘরের দরজা জানলা বন্ধ করে অন্ধকার রুমে তোমাকে নিয়ে থাকতে চাই, কারণ আমি আলো বাতাসকেও হিংসা করি? তাও রাজি। যদি বলি শ্বাস নেওয়ার আগে আমার পারমিশন দিতে? ইনান নিঃশ্বাস বন্ধ করে বলল। আমি কি শ্বাস নিতে পারি জেফিল? জেহফিলের চোখ বিজয়ের আনন্দ। 2 হাতে ইনানের পেট কমল হাতে জড়িয়ে ধরে ধীর স্বরে বলল। ইয়েস প্রিন্সেস। ইনান শ্বাস নিল। ইনানের গাল ঘুরিয়ে কপালে ভালোবাসার চিহ্ন এঁকে দেয় জেহফিল। দ্যাটস মাই গার্ল। তাহলে আপনার শর্ত কি এগুলোই ধরে নিব? ইনানকে নিজের দিকে ফিরায়। কপালের চুল সরিয়ে ইনানের 2 চোখের পাতায় গাঢ় স্পর্শ করে। না, এত নিষ্ঠুর তোমার সেফিল। আমি শুধু চাই তুমি আমাকে ভালোবাসো, যেভাবে এখন বাসছো। যদি কখনো তোমাকে শাসন করি, মাথায় রাখবে আমি তোমার ভালো চাই বলেই করছি। জেফিল। বলো বাটারফ্লাই। ইনান ঠান্ডা বাতাস নিজের মধ্যে টেনে নিল। শীত শীত লাগছে। জেহফিলের বুকের সাথে লেপটে গেল সে। জেহফিলও ইনানকে বুকে টেনে নিজের উষ্ণ দেহে মিশিয়ে ফেলল। জানেন, আমি কখনো চিন্তাও করিনি আপনি যে আমার হাজবেন্ড হবেন। ভালো কাউকে আশা করছিলে? আমি আগে কল্পনা করতাম আমার হাজবেন্ড হবে অনেক শান্তশিষ্ট ভদ্রলোক, সোশ্যাল, বাটারফ্লাই। কিন্তু ভাগ্য যে কখন কাকে কোথায় নিয়ে ফেলে কেউ জানে না। তুমি কি রিগ্রেট করছো? তর্জনী দিয়ে ইনানের চিবুক তুলল জেহফিল। অবশ্যই না, আমি বরং অনেক অনেক হ্যাপি। আপনি যে আমার লাইফে এসেছেন, আপনি আমার জীবনে না এলে আমি জানতামই না আমার মন যে ভালোবাসাকে না, বরং আপনার মতো মানুষকেই চেয়েছিল। তুমি ডেস্টিনি বিশ্বাস করো? আগে করতাম না, এখন করি। জেহফিল ইনানের কণ্ঠমণিতে চুমু দিয়ে তাকে নিজের সাথে সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরল। চুলে বিলি কেটে কপালে আদর দিয়ে জেহফিল স্নিগ্ধ হেসে বলল। বাটারফ্লাই, forever remember that you are my destined love, my fated soulmate.
We were always meant to be together. হ্যালো বন্ধুরা, গল্পটি এই পর্যন্তই ছিল। গল্পটি যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই গল্পটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আরও নতুন নতুন গল্প শোনার জন্য। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।